লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেসিক্যালি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করতে আগ্রহী যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে ভর্তি হওয়ার যে সিলেকশন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, লেটস নো what is called recruitment. As you can see here, recruitment is the process of having right person in the right place at the right time. রিক্রুটমেন্ট হচ্ছে বা নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে যাতে নিয়োগ করা যেতে পারে, সেটা হচ্ছে রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হয়ে থাকে। তো ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন হুইচ দি অর্গানাইজেশন হ্যাজ টু টেক, বিকজ ইট ইনভলভস বোথ টাইম, মানি অ্যান্ড এফোর্টস। তো এই যে নির্বাচন প্রক্রিয়া যেটা বা রিক্রুটমেন্ট প্রসেস যেটা, এই প্রসেসটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে শুধুমাত্র কিন্তু দিস ইজ এ ভেরি বিগ ডিসিশন হুইচ একটা অর্গানাইজেশনকে নিতে হয় যখন কারণ এর সাথে সময়, অর্থ এবং পরিশ্রমও জড়িত থাকে। তো সুতরাং যে কোনো অর্গানাইজেশনই যখন কোনো রিক্রুটমেন্ট করে তখন কিন্তু তারা এই বিষয়গুলোকে অত্যন্ত সঠিকভাবে চিন্তা করার চেষ্টা করে, কারণ যাতে তাদের এই টোটাল এফোর্টটা যাতে বৃথা না যায় এবং তারা যাতে সঠিক মানুষটাকে চুজ করতে পারে। দ্যাট ইজ দি ইনফ্যাক্ট রিক্রুটমেন্টের উদ্দেশ্যই কিন্তু এটা। সিলেকশন প্রসেস, তো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে সিলেকশনের জন্য কয়েকটা স্টেপে কিন্তু সিলেকশন প্রসেসটা পরিচালনা করা হয়। তো ফার্স্ট অফ অল দি প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রাথমিক নির্বাচন যেটা। তো প্রাথমিক নির্বাচনের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে একটা প্রিলিমিনারি মেডিকেল চেক আপ করানো হয়, দেন প্রিলিমিনারি ভাইভা। তো প্রিলিমিনারি যে মেডিকেল চেক আপটা যেটা হয় সেটা বেসিক্যালি যে খুব কমন কিছু বিষয়গুলোকে দেখা হয় যে সো দ্যাট যাতে যাকে সিলেকশন করাবে তার সেই একদম ইনিশিয়াল যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো, সেই রিকোয়ারমেন্টগুলো আছে কিনা, তার ফিজিক্যালি সে ওই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করে কিনা। যেমন আইসাইটটা দেখা হয়, যেমন তার চেস্টটা দেখা হয়, তার অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে দেখা হয়। দেন যারা এই প্রিলিমিনারি মেডিকেলে যারা কোয়ালিফাই করে তাদেরকে ভাইবার জন্য তাদেরকে ওই একই দিনে তাদেরকে ভাইবার জন্য আবার ভাইবা বোর্ড ফেস করতে হয়। তো এই ভাইবা বোর্ডটা নর্মালি ভাইবা প্রক্রিয়াটা বা ভাইবা বোর্ডটা নর্মালি স্ব গ্যারিশনে হয়ে থাকে, মানে আমাদের সকল ক্যান্টনমেন্টগুলোতে এক একটা নির্দিষ্ট ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়, তারা এই ভাইবাটাকে পরিচালনা করে থাকেন। তো দেখা যায় নর্মালি একটা ভাইবা বোর্ডে 3 to 4 মেম্বার্স বোর্ড হয়ে থাকে, যেখানে নর্মালি ইট ইজ হেডেড বাই এ ব্রিগেডিয়ার, তার সাথে আর তাকে অ্যাসিস্ট করার জন্য আরও 2-3 জন অফিসার থাকেন। তারা সবাই মিলে তাদের ভাইবা প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো এই ভাইবা প্রক্রিয়াটা বা ভাইবার যে বিষয়গুলো সেখানে কিন্তু খুবই প্রিলিমিনারি এবং খুবই বেসিক জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করা হয়, যে সাধারণ জ্ঞান, দেন হাউ ডু ইউ প্রেজেন্ট ইউর সেলফ, তারপরে কীভাবে কথা বলছো, এই সব কিছু বিষয়গুলোকে ওই ভাইবা বোর্ডে করা হয়, ভাইবা বোর্ডের মাধ্যমে সেগুলোকে অ্যাসেস করা হয়। তো যখন ভাইবার এই প্রিলিমিনারি প্রসেসটা শেষ হয়ে যায়, তারপরে যারা কোয়ালিফাই করে বোথ দিস ভাইবা অ্যান্ড দি মেডিকেল, তাদেরকে পরবর্তীতে স্টেপ 2 মানে রিটেন টেস্টের জন্য তাদেরকে কল করা হয় বা রিটেন টেস্টে তাদেরকে কোয়ালিফাই করা হয়। সো দি সেকেন্ড স্টেপ ইজ দি রিটেন এক্সামিনেশন। তো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করতে হলে 4টা বিষয়ে পরীক্ষা দিতে হয়। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বাংলা, দেন দি ইংলিশ, দেন দি ম্যাথস, দেন দি জেনারেল নলেজ। নর্মালি দিস টোটাল মার্কস থাকে, প্রত্যেকটা বিষয়ের জন্য টোটাল মার্কস থাকে হচ্ছে 50 করে, এবং যেখানে পাস মার্কস থাকে হচ্ছে 20। তো এইখানে একটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এখানে ইউ গট টু পাস অল দিস সাবজেক্টস, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। আর এই যে রিটেন টেস্ট যেটা হয়, রিটেন টেস্টটাও কিন্তু খুব বেশি কঠিন কোনো বিষয় হয় না। তো এই নর্মালি যে বাংলা, ইংরেজি, ম্যাথস এবং জেনারেল নলেজের যে একজন এইচএসসি পাস করা একটা স্টুডেন্টের বা একটা ছাত্রের যেটা জানা প্রয়োজন, যতটুকু জানা উচিত, সেটার উপরেই বেসিক্যালি টেস্টগুলো হয়ে থাকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদের ভর্তির কিন্তু কোনো কোটা নাই, তো সুতরাং ইটস নট দ্যাট যে এই ব্যাচে এতজন
ক্যাডেটকে নিতে হবে বা এতজন পরীক্ষার্থীকে নিতে হবে, এতজন ছাড়া হবে না, তো সেটা কিন্তু না। দ্যার ইজ নো কোটা, এখানে কিন্তু কোটা নাই। যারা কোয়ালিফাই করবে only then they will be selected for the next step. So then the next step comes, that is the most important step of the recruitment of the officer, that is the inter services selection board, আমরা যেটাকে নর্মালি in short ISSB বলে থাকি। তো ISSBটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ISSBর মাধ্যমে ইটস এ ভেরি লং 4 days প্রোগ্রাম, 4 দিনের একটা প্রোগ্রাম, যে প্যাকেজে দিস এক্সামিনেশন ইজ ডিজাইন টু ব্রিং আউট দি ট্রু সেলফ অফ ইউ, অ্যাকচুয়ালি হোয়াট আই অ্যাম, বা তুমি কি। এই 4টা দিনের যে পরীক্ষা হয়, 4টা দিনের পরীক্ষার মাধ্যমে কিন্তু এক্স্যাক্টলি দি এক্সামিনার্স, যারা ওইখানে এক্সামিনার হিসাবে থাকেন, তারা কিন্তু বের করে নিয়ে আসবে যে অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ। আমরা এখানে যদি কেউ নিজেকে যদি গোপন করতে চাই, তাহলে এই যে পরীক্ষার সিস্টেমটাই এমন, যে সিস্টেমে আমরা কিন্তু কখনো নিজেকে গোপন করার মতো কোনো স্কোপ কিন্তু সেইখানে নাই। তো আমরা দেখব যে এই ISSB যে 4টা দিনের যে কারিকুলাম, এই 4টা দিনের কারিকুলামটা কীভাবে ক্যান্ডিডেটদেরকে কীভাবে অ্যাসেস করে, সেইটা আমরা একটা ধারণা দিয়ে যাব। ডে 1, ফার্স্ট ডেতে আমরা যেটাকে IQ টেস্ট বলে থাকি, ইন্টেলিজেন্স টেস্ট, যে টেস্টটা হচ্ছে বেসিক্যালি 3টা বিষয়ের উপরে আলোকপাত করা হয়। ফার্স্ট ইজ দি প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, একটা হচ্ছে পিকচার ফর্মে, দ্যাট ইজ দি প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, রাইট। দেন দি সেকেন্ড ওয়ান ইজ ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, এটা হচ্ছে রিটেন ফর্মে হয়ে থাকে যেটা। দেন দি PPDT, পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। তো এই যে 3টা টেস্টটা আছে, আসলে এই 3টা টেস্টের মাধ্যমে আমাদের IQ লেভেলটা কী, আমাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের এই বুদ্ধিমত্তাটা আছে কি না, সেইটাকে এখান থেকে বের করে নিয়ে আসা হয়। এবং এটাকে বোথ পিকটোরিয়াল ফর্মে, পিকচার ফর্মে হয়ে থাকে, রিটেন টেস্টের মাধ্যমে হয়ে থাকে এবং ডিসকাশনের মাধ্যমে হয়ে থাকে। তো সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যারা ফার্স্ট ডেতে এই যে 3টা আসপেক্ট আছে, এই 3টা আসপেক্টে যারা কোয়ালিফাই করবে, only then they will be retained for the next 3 days. আদারওয়াইজ প্রথম দিনেই যারা এখান থেকে ডিসকোয়ালিফাইড হবে, তারা কিন্তু এখান থেকে বের হয়ে যেতে হবে, তাদেরকে এখান থেকে আর পরবর্তী স্টেপের জন্য নেওয়া হবে না। Then the second day, what is there in second day, let's see. দ্বিতীয় দিনে আমাদেরকে যেটা করা হবে সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, যেখানে যে গ্রুপে আমাদের যারা ISSBতে যারা আমরা অংশগ্রহণ করব, তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপকে দিয়ে প্রত্যেকটা গ্রুপের জন্য সেপারেটলি তাদেরকে গ্রুপ ডিসকাশন করতে হবে। এটা বোথ দি টপিকস উইল বি গিভেন বাই দি অফিসার্স দো আর কন্ডাক্টিং দিস টেস্ট, তারা সেটাকে দিয়ে থাকবে। দেন দি PGT, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, দিস ইজ again the task which will be given to the groups, ভাগ করে প্রত্যেকটা গ্রুপের জন্য একটা ডিফারেন্ট টাস্ক দেওয়া হবে, যে টাস্কগুলো গ্রুপ অ্যাজ এ গ্রুপ তোমাদেরকে এটা করতে হবে। দেন দি হাফ গ্রুপ টাস্ক, দ্যাট ইজ HGT, যেটাকে HGT সংক্ষেপে বলা হয়, হাফ গ্রুপ টাস্ক। ওই গ্রুপটাকে তখন আবার স্মল অংশে ভাগ করা হবে, সেই ভাগ করে তাদেরকে আবার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্নগুলো টাস্কগুলো দেওয়া হবে, যে টাস্কগুলো তোমাদেরকে করতে হবে ওই স্বল্প সংখ্যক লোক নিয়ে। দেন দি এক্সটেম্পোর স্পিচ, তো এটাও দিস ইজ অ্যানাদার, যে আমরা যাতে এক্সটেম্পোর স্পিচ যেটা আছে, যে উপস্থিত বক্তৃতা যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটা দেওয়ার দক্ষতা কী আছে সেটা যাচাই করা হবে। সেটা ইট উইল বি বোথ ইন ইংলিশ অ্যান্ড অলসো ইন বেঙ্গলি। তো সুতরাং আমাদের এই উপস্থিত বক্তৃতা দেওয়ার যে সক্ষমতা, এই সক্ষমতা কিন্তু আমাদের থাকতে হবে। দেন দি ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট জেন্টলম্যান, বিকজ যেহেতু সেনাবাহিনীতে আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হয়, তো সুতরাং যাদের ফিজিক্যাল অ্যাবিলিটি যাদের না থাকবে, তাদেরকে কিন্তু সিলেকশন করা হবে না। তো সুতরাং দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের ভিতরে কী জিনিসগুলো আছে, এগুলা
কনসার্ন অফিসার যারা টেস্টগুলো নিয়ে থাকবে তারা বিস্তারিত এই টেস্টগুলো শুরু হওয়ার আগে বিস্তারিত তোমাদেরকে উল্লেখ করে দিবেন এবং সেই অনুযায়ী তোমাদেরকে পারফর্ম করতে হবে। বাট আই মাস্ট সে দ্যাট ইজ নট ভেরি টাফ, এটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কিছু নেই। অল দিস 5 টাস্কে যেটা সেকেন্ড ডেতে যে 5টা বিষয় দেখা হবে তার কোনোটাই কিন্তু খুব বেশি কঠিন না। এটা অ্যাজ এ ইয়াংস্টার্স ইট ইজ ভেরি মাচ ইউ আর ভেরি মাচ ক্যাপাবল অফ ডুইং ইট। সুতরাং এখানে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেন দিস ডে 3, আর তৃতীয় দিনে যেটা সেটা হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজ, দেন দি কমান্ড টাস্ক, দেন দি মিউচুয়াল অ্যাসেসমেন্ট। প্ল্যানিং যে এক্সারসাইজটা হয়, এক্সারসাইজ একটা তোমাদেরকে একটা সিচুয়েশান দেওয়া হবে, যে সিচুয়েশানটা একটু ভোলাটাইল একটা সিচুয়েশান দেওয়া হবে। সেই সিচুয়েশানটাকে তোমাদেরকে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে তোমাদেরকে ওই সিচুয়েশানের উপরে ইউ গট টু রাইট অন দ্যাট সিচুয়েশান। তো দিস ইজ অল দি ইন্ডিভিজুয়াল, বিকজ তোমরা প্রত্যেকেই নিজ নিজ কনসেপশন বা নিজে নিজে ওই কী প্ল্যানিংটা করছো সেটাকে তোমাদেরকে লিখে জানাতে হবে, লিখে সাবমিট করতে হবে। দেন দি কমান্ড টাস্ক, so this is also very important because as an army officer you are going to be a leader, you got to lead your troops, you got to lead your other command. তো এই অ্যাবিলিটি যদি আমার না থাকে, কমান্ড করার অ্যাবিলিটি যদি আমার না থাকে, তাহলে কিন্তু আই ক্যানট কমান্ড মাই ট্রুপস অর আই ক্যানট কমান্ড মাই সোলজার্স। তো সুতরাং আমাকে ওই অ্যাবিলিটিটা আমার থাকতে হবে এবং সেটাকে কমান্ড টাস্কের মাধ্যমে এটা কিন্তু আইএসএসবি বোর্ড অ্যাসেস করতে পারবে যে তোমার কমান্ড করার দক্ষতা আছে কিনা, অথবা তুমি ইনফ্লুয়েন্স করার দক্ষতা তোমার ভিতরে আছে কিনা। তো there are few টেস্ট, যে টেস্টগুলোর মাধ্যমে এগুলো কিন্তু বা টাস্ক উইল বি গিভেন টু ইউ, যে সমস্ত টাস্কের মাধ্যমে এক্স্যাক্টলি দে উইল ফাইন্ড আউট ওয়েদার ইউ হ্যাভ দিস কোয়ালিটি অর নট। দেন দি মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এই 3rd দিনে এই যে তোমরা টোটাল ফার্স্ট ডে থেকে এই 3 দিন পর্যন্ত যাদের সাথে যে সমস্ত অন্যান্য ক্যান্ডিডেটরা যারা তোমাদের সাথে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে তো তোমরা প্রত্যেকেই এই 3টা দিন ধরে দেখছো। তখন কি করা হবে, তোমাদেরকে মিউচুয়ালি অ্যাসেস করতে বলা হবে যে হু হ্যাজ ডান বেটার ইন ইউর থিঙ্কিং। তুমি যাকে কিভাবে কাকে অ্যাসেস করছো, তোমার যে ফেলোমেট যেটা আছে তাকে তুমি কিভাবে মূল্যায়ন করছো, কীভাবে তুমি দেখছো। তো এই বিষয়গুলোকে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এইগুলোকে লিখতে হবে এবং এটাকে জমা দিতে হবে। তো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ যারা আমরা একসাথে বা যারা তোমরা একসাথে এই 3টা দিন থাকবা তারা কিন্তু এক্স্যাক্টলি এই টোটাল এই সময়ে এদের প্রত্যেকের সাথে মিলিত হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমরা একে অন্যকে কিন্তু জানতে পারবে। তো যার ফলে এই অ্যাসেসমেন্টটাও কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট। সো দ্যাট ইজ দিস ইজ অল অ্যাবাউট দি 3rd ডেজ অ্যাক্টিভিটিস। দেন দি 4th days, 4th ডেতে যেটা হয়, meanwhile there will be vivas which will be conducted by the deputy president of the ISSB. সেটা কোনো ক্ষেত্রে 3rd ডেতে হয়ে থাকে, আবার কোনো ক্ষেত্রে কারোর জন্য হয়তো 4th ডেতেও সকালবেলার দিকে হতে পারে বিকজ যদি শেষ না হয়ে থাকে। দেন দি 4th day is the final day of ISSB where এই 3টা দিনের যে পারফরমেন্সটা ছিল, এই 3টা দিনের পারফরমেন্সটা যে সমস্ত অফিসাররা তোমাদেরকে অবজার্ভ করেছিল, যারা তোমাদের সাথে সার্বক্ষণিকভাবে ছিল, তারা ইন্ডিভিজুয়ালি দে উইল প্রজেক্ট অল অফ ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে কিন্তু আলাদা আলাদাভাবে দে উইল প্রজেক্ট ইউ। এবং তারা ওইখানে ডিসকাশন করা হবে, প্রত্যেকের মতামতটা নেওয়ার পর ডিসকাশন করা হবে এবং দি সিলেকশন উইল বি ডান অনলি অল দি জিটিও, যাদেরকে আমরা গ্রাউন্ড টেস্টিং অফিসার বলে থাকি, বা অন্যান্য এই বোর্ডের সাথে যারা এই টোটাল প্রসেসটার সাথে যারা সম্পৃক্ত থাকে, তাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে এবং প্রত্যেককে যখন এগ্রি করবে, প্রত্যেকে যখন একই মত পোষণ করবে, তখন অনলি দেন দি ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড। সুতরাং এইখানে একটা জিনিস আমি বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর আইএসএসবি প্রক্রিয়াটা এমনই স্বচ্ছ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কারো কোনোভাবে ইভেন অ্যাজ এ জিটিও অর আমি একজন কন্ডাক্টিং অফিসার হিসাবে আমি যদি কাউকে ফেভার করতে চাইও, দিস ইজ নট পসিবল ফর মি টু ডু ইট। তো সুতরাং দিস ইজ দি ওয়ান অফ দি ফাইনেস্ট ইনস্টিটিউশন, যেটা হচ্ছে একদম স্বচ্ছতা এবং তোমার মেধার ভিত্তিতে, একমাত্র তোমার ক্যাপাসিটির ভিত্তিতে তোমাকে সিলেক্ট করবে। এখানে কোনো ইনফ্লুয়েন্স, দে আর নট ইনফ্লুয়েন্সড বাই এনিবডি। আইএসএসবিতে যারা কর্মরত থাকেন তারা কিন্তু প্রত্যেকটা ইনফ্লুয়েন্সের ঊর্ধ্বে, তারা কোনো ইনফ্লুয়েন্স তাদেরকে কখনো তাদের কাছ থেকে কখনো কিন্তু তাদেরকে নিবৃত করতে পারে না।
So you must always remember this thing. Then the result. Then the result is given on the 4th day-তেই তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যে কারা কারা কোয়ালিফাই করতে পেরেছো, কারা কারা কোয়ালিফাই করতে পারো নাই। So there are 3 type of result which has been given. There is the one is green card as you see, then the yellow card, then the red card. So these 3 cards, green card means you are finally selected. You are selected to join the military academy for the subsequent training. Then the yellow card যারা পাবে তাদেরকে হচ্ছে তারা ফিজিক্যাল অ্যাসপেক্টে একটু দুর্বল ছিল বিধায় তাদেরকে ইয়েলো কার্ডটা দেওয়া হবে। অন্যান্য অ্যাসপেক্টগুলো তাদের ঠিক আছে, অনলি দি ফিজিক্যাল পোর্শন। তো দেখা যায় নর্মালি যারা ফিজিক্যালি হয়তো খুব মার্জিনালি যারা মিস করে থাকে বা মার্জিনালি যারা করে থাকে, যারা যারা কোয়ালিফাই করতে পারে না তাদেরকে আরও সুযোগ দেওয়া হয়, কারণ দিস ফিজিক্যাল অ্যাবিলিটি ইউ ক্যান ইনক্রিজ বাই প্র্যাকটিসিং। তো সুতরাং ইফ দি টেস্ট ইজ এগেন taken after 15 days, then you can always make up these deficiencies which you had during this exam. আর অনেক কারণে হয়তো আমরা ওই দিন পারফর্ম করতে হয়তো অনেক সময় নাও পারতে পারি, তো সুতরাং সেইখানে একটা সুযোগ দেওয়া হয়ে থাকে যারা ইয়েলো কার্ড পেয়ে থাকে। দেন দি রেড কার্ড আর ফর দোজ যারা কোয়ালিফাই করতে পারে নাই, তাদের জন্য রেড কার্ড দেওয়া হয়ে থাকে। আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই যে যারা আমরা গ্রিন কার্ড যারা পাচ্ছি তারা ভেরি লাকি, দেন যারা ইয়েলো কার্ড পাচ্ছি তারাও আমি বলবো চেষ্টা করলে তারা আবার গ্রিন কার্ড পেতে পারি। দেন দি রেড কার্ড যারা আমরা পাচ্ছি, যারা আমরা যারা কোয়ালিফাই করতে পাচ্ছি না, তারা উই ক্যান ট্রাই ফর নেক্সট টাইম। বাট এগেন আই মাস্ট সে দিস ইজ নট দি অনলি প্রফেশন ওয়ার ইউ হ্যাভ টু বি দেয়ার। ডিমোরালাইজ হয়ে যাওয়ার কোনো কিছু নাই। তোমাদেরকে আমরা যারা অনেক ডিমোরালাইজ হয়ে যায়, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি কোয়ালিফাই করতে পারলাম না, নো, দেয়ার আর লট অফ অ্যাম্পল অপরচুনিটিস ইন দি কান্ট্রি। এখানে আমাদের দেশে কিন্তু আরও অনেক ভালো ভালো সুযোগ আছে, যেখানে তোমরা যদি কনসেন্ট্রেট করো, তোমরা যদি নিজেদেরকে তৈরি করো, নিজেদের স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারো, তাহলে তোমরা কিন্তু আরও বেটার জায়গায় তোমরা কিন্তু কাজ করতে পারার সুযোগ পাবে। সুতরাং নাথিং ইজ দেয়ার টু বি ডিসার্টেন্ড অর ডিপ্রেসড যে আমি চান্স পেলাম না। সুতরাং ডোন্ট ওরি ফর দ্যাট। আর টোটাল প্রক্রিয়ার বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে ইটস নট ভেরি টাফ, বিকজ ইউ মাস্ট অলওয়েজ রিমেম্বার যে বাংলাদেশ সেনাবাহিনী তো আজকে নতুন হয় নাই। এই সেনাবাহিনীর অফিসার কিন্তু আজকে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, তো যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে, এবং আমাদের দেশের সন্তানরাই, তোমাদের মতো ছেলেমেয়েরাই কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করছে। সুতরাং ইফ আদার ক্যান ডু, ইউ ক্যান অলসো ডু ইট, ইউ ক্যান অলসো মেক ইট। সুতরাং ইউ হ্যাভ অল দিস কনফিডেন্স ইউ মাস্ট হ্যাভ অল দিস কনফিডেন্স ইন ইউ দ্যাট ইউ ক্যান মেক ইট। Then the step 4. The step 4 is the final medical checkup. তো এইখানে আমরা যারা কোয়ালিফাই করে, তোমরা যারা কোয়ালিফাই করবা তাদেরকে ফাইনাল মেডিকেল চেকআপের জন্য আবার যেতে হবে, এবং দ্যাট ইজ অলসো এ ভেরি গুড প্রসেস অফ মেডিকেল চেকআপ, যেখানে তোমাদের ইনিশিয়ালি প্রিলিমিনারি যে মেডিকেল চেকআপটা ছিল সেখানে কিন্তু অনেক ডিটেলসে দেখা হয় নাই। এই ফাইনাল মেডিকেল চেকআপে কিন্তু টোটাল ডিটেলসে দেখা হবে, এবং no problem as a youngsters you are all fit for the medical test, I assume, and most of the cases তাই হয়ে থাকে। যাদের গ্রস কোনো প্রবলেম না থাকে, গ্রসলি যাদের কোনো সমস্যা না থাকে, গ্রস প্রবলেম ছাড়া নর্মালি দেখা যায় যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোয়ালিফাই করে থাকে। That is all about the ISSB which is being conducted. Then the criteria for an applicant, আমরা যারা আসলে ভর্তি হতে ইচ্ছা পোষণ করি তাদের কি ক্রাইটেরিয়া আসলে থাকতে হবে সেই জিনিসগুলো আমাদের একটু জানা উচিত। সেটা হচ্ছে এজ লিমিটটা হতে হবে 17 থেকে 21 বছরের ভিতরে। দেন দি ফিজিক্যাল অ্যাসপেক্টস, হাইট হতে হবে যে ফর দি মেল দ্য হাইট উইল বি মিনিমাম 5 feet 4 inches, দেন দি ওয়েট 120 pounds, দেন দি চেস্ট ইজ 30 to 32 inches. Then for the female candidates it will be, the height has to be minimum 5 feet 2 inches and the weight is 104 pounds and the chest is 28 to 30 inches. So এই ক্রাইটেরিয়াতে তারা you can apply for this for an officer. Then the educational qualification, এসএসসি এবং এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট যে পরীক্ষাগুলো আছে সেখানে মিনিমাম একটাতে জিপিএ 5 পেতে হবে এবং আরেকটাতে জিপিএ 4 পেলেও চলবে, 4.5 পেলেও চলবে। এখানে ইটস নট নেসেসারি যে দুইটা পরীক্ষাতে জিপিএ 5 পেতে হয়, বাট মোস্ট অফ দি কেসেস দেখা যায় জিপিএ 5 যারা পায় তারা
বেশি সিলেক্টেড হয়ে থাকে, কারণ ন্যাচারালি দে ওয়ার্কড হার্ড during their SSC and HSC. So, সুতরাং they will be more confident in this process. Then the applicant has to be unmarried. এটা মনে রাখতে হবে যে the applicant has to be unmarried. Then the nationality has to be Bangladeshi by birth. So that is the qualification requirement. That all this you need to apply for to joining as an army officer of Bangladesh Army. So gentlemen, thank you very much. It was all about this selection process of Bangladesh Army as an officer.